আমি যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুলি খেয়েছি তারা যখন আসে তখন আমার গায়ে কেমন ছমছম করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। অস্ত্রের রাজনীতি চলবে না। হাতিয়ার প্রত্যেকটা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হবে। নতুন ভাবে গড়তে চাচ্ছি, তবে গড়ার আগে ভেঙে চুরমার করে দিতে হবে সেই ফ্যাসিস্টের দালানগুলা। নতুন ভাবে নতুন প্রজন্ম গড়বো, যে অংশে ক্যান্সার এসেছে সেই অংশ কেটে ফেলে দিতে হবে আগে। রড দিয়ে লোহা দিয়ে পায়ের সেই অংশ আবার জোড়া লাগাবো। হয়েছে যেভাবে সামাজিক পরিবেশ তৈরি করা হয়েছে, নট পরে সামাজিক পরিবেশ চোটবাটপাট বিচার করে, এইটাকে পুরোপুরি ভেঙে দিয়ে নতুন শিক্ষিত মার্জিত তরুণ সৎ নেতৃত্ব গড়ে তোলা হবে। আমি আপনাদেরকে দাঁড়িয়ে বলবো, এখানে যারা শিক্ষক আছেন আপনারা সালিশ করুন, আপনারা বিচার করুন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় মানুষ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক, নতুন বাংলাদেশের রূপকার, হাতিয়ার কৃতি সন্তান জনাব আব্দুল হান্নান মাসুদ। আপনি ভেয়ে না হয় বুঝবেন না সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? আমার খুবই কষ্ট হয় এরকম মঞ্চে দাঁড়িয়ে ডায়াসে দাঁড়িয়ে কথা বলতে। আসলে আমি রাস্তার মানুষ, রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে কথা বলেছি, সেই অভ্যাসটা এখনো ত্যাগ করতে পারিনি। আমি সেই রাস্তার প্রতিবাদী মানুষ হয়ে বেঁচে থাকতে যাচ্ছি। ডায়াসে দাঁড়িয়ে কথা বলতে বলতে যারা হচ্ছে উপরে দাঁড়িয়ে নিচের মানুষকে ছোট দেখতে শুরু করে, উপরে চেয়ারে বসে নিচে মানুষজনকে, বাংলাদেশের যে রাজনীতি এতদিন চলে আসছে আমি দেখেছি ইলেকশনের আগে উপরে বড় বড় চেয়ার বসিয়ে সামনে শুধুমাত্র খড় বিছিয়ে দিত মানুষকে বসার জন্য। এভাবে আমার দেশের নাগরিকদেরকে মূলত অপমান করা হতো বলে আমি মনে করি। আমি আপনাদের সন্তান, আপনাদের কারো ভাই, কারো ভাতিজা। আপনারা আমাকে কখনো নেতার চোখে দেখবেন না, নেতা ভাববেনও না। শুধু আপনারা আপনাদের ভাই হিসেবে ভাববেন, সন্তান হিসেবে ভাববেন। আমি আপনাদের পাশে, আপনাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে চাই। প্রতিবারই আমাদের দেশে পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয়, লড়াই করে, কিন্তু আসলে সেই পরিবর্তন আসে না। নেতার পরিবর্তন হয়, কোনো ধরনের নীতির পরিবর্তন হয় না। যেই ক্ষমতায় আসে সেই দুর্নীতি করে, যেই ক্ষমতায় আসে সেই লুটপাট করে, যেই ক্ষমতায় আসে সে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করে। মোহাম্মদ আলীর আমলে কাউকে বিএনপি প্রোগ্রামে যেতে দেওয়া হতো না, প্রত্যেককে বাধার সৃষ্টি করা হতো। মোহাম্মদ আলীর আমলে ফেসবুকে পোস্ট দিলে বাধার সৃষ্টি করা হতো। মোহাম্মদ আলীর আমলে কেউ ওই প্রোগ্রামে গেলে হাঁটু ভেঙে দেওয়ার কথা বলা হতো। আমি শুনেছি এখনো নাকি বলা হয়। তাহলে তো আপনারাও মোহাম্মদ আলীর উত্তরসূরি যদি এসব কথা বলে থাকেন। কারা বলেছে আমি সেই কথা বলতে চাই না, কিন্তু আমরা 24-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে এই সকল আধিপত্যবাদীদের কোনো জায়গা হবে না। যারা গরিবের টাকা মেরে খাওয়াকে রাজনীতি মনে করে, যারা বিদ্যা, আমার বিদ্যা ভাই বোনের, বিদ্যা বাবা মায়ের অর্থ লোপাটের চেষ্টাকে রাজনীতি বলে মনে করে, যারা একজন প্রতিবন্ধী টাকা মেরে খাওয়াকে রাজনীতি মনে করে, যারা মনে করে একজন প্রতিবন্ধী, একজন পা বিহীন, একজন হাত বিহীন, একজন অন্ধ মানুষ তার পিছনে প্রতিবন্ধী কার্ডের জন্য মাসের পর মাস ঘুরবে, এটাই রাজনীতি, তাদেরকে বলছি অপরাজনীতি শেষ হয়ে গিয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে। আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলি, আমরা আপনারা সকলে একই মাটির মানুষ। আজকে আমি যখন চানন্দি ইউনিয়নে গিয়েছি তখন পুকুরের ঘাটে আমাকে ঘাটটা পড়ে যাবে বলে আমাকে
ঘাটটা একটু শক্ত করে একজন ধরার জন্য চেষ্টা করতেছিল। বলেছি আমার বাড়িতে গিয়ে দেখেন আমার বাড়ির পুকুরে ঘাট এর চাইতেও নড়ে বড়ে। আমরা আপনাদের চাইতে আলাদা কিছু না। ছোটবেলা থেকে দেখেছি এই যে নদী পার হইতে আমার শিক্ষকদেরকে অপমানিত লাঞ্ছিত হতে দেখেছি। এই নদী পার হতে গিয়ে একজন মাঝির গালিগালাজ শুনতে দেখেছি মানুষজনকে, ভদ্র শিক্ষিত মার্জিত মানুষজনকে। আমি দেখেছি আমাদের মা বোনরা একজনের গায়ের উপর আরেকজন পড়তেছে একটি ট্রলারে উঠার জন্য গিয়ে। স্পিড বোট ভাড়া করে দিয়েছে 500 টাকা, নাকি লস হতো। এখন তো স্পিড ভাড়া 250 টাকা 300 টাকা, এখন লস হয়। এই প্রত্যেকটা টাকা কারা খেয়েছে? এইসব চোর বাটপার শুধু মোহাম্মদ আলী না, মোহাম্মদ আলীর সাঙ্গ পাঙ্গ প্রত্যেকটা খেয়েছে। এরা এখন আবার মাথা চাওয়া দিয়ে উঠার চেষ্টা করছে। মোহাম্মদ আলীর অনেক লোক হঠাৎ করে আবার বিএনপি হয়ে গিয়েছে। আবার মাঝে মধ্যে গিয়ে আমার সাথে দেখা করে ছবি তুলে আবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদেরকে আবার ইয়া করার চেষ্টা করতেছে। আমার লজ্জা হয়। আমাকে বিক্রি করার চেষ্টা করতেছে তারা। হাতিয়ার মানুষ হিসেবে কেউ আমার কাছে গেলে আমি কাউকে তো না করতে পারি না, কিন্তু এইটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে মনে করে যে হচ্ছে মোহাম্মদ আলীর লোকজন তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আরে বেটা, তোর সে বাপগুলা হাতিয়া থেকে গরুর রশি বেঁধে হাতিয়া থেকে পার করার ব্যবস্থা করে দিয়েছি। সেদিন আমাকে নেমে জিজ্ঞাসা করেছিল ওনাকে হ্যান্ডকাপ পরাবো নাকি হ্যান্ডকাপ ছাড়া নিব। আমি বলেছি ওকে রশি বাইধা দেন, এইখানে মানুষদেরকে এই ঘাটগুলোতে জিম্মি করে রেখেছে। হাতিয়ার মানুষ দেখুক যে অত্যাচারী এই লাঞ্ছনাকারী কতটুকু লাঞ্ছিত হতে হয়। একসাথে বউ বাচ্চার সামনে যাদেরকে হাতে রশি বেঁধে নেওয়া হয়, এর সাথে বড় লাঞ্ছনা আছে? এরপরও তারা বড় স্বপ্ন দেখে। আমরা ভদ্র মানুষ, পড়াশোনা করি, কিন্তু আমরা এতটা অভদ্র না যে সন্ত্রাসীদেরকে পাশে বসিয়ে সন্ত্রাসীদেরকে আবার লালন তোষণ করব। আমরা ভদ্র মানুষ। আমরা কাউকে দেখার আগে প্রথমে সালাম দিই, কেমন আছেন খোঁজ খবর নি। চরম শত্রু হলো, কিন্তু এমন না যে তাদেরকে কোলে করে নাচবো। যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমি যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুলি খেয়েছি, তারা যখন আসে তখন আমার গায়ে কেমন চমচম করে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু পারি না গার ধাক্কা দিয়ে বের করে দিই, এটা সম্ভব হয় না। কিন্তু তারপর যারা এদেরকে সুযোগ দিচ্ছে, যারা এদেরকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে। সেটা যত বড় শক্তি হোক না কেন। আর কখনো অস্ত্রের রাজনীতি চলবে না, অস্ত্রের রাজনীতি চলবে না। অতি সত্বর হাতিয়ার প্রত্যেকটা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হবে। দেখেছি এক একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় যতজনই মিছিল করছে প্রত্যেকের হাতে দা দেখেছি, বটি দেখেছি, প্রত্যেকের হাতে বগিদা দেখেছি। এগুলা কোথায় গিয়েছে? এগুলা উদ্ধার হয়েছে? এই সন্ত্রাসীগুলা পালালো, তাদের অস্ত্রগুলা তারা নিজ নিজ জায়গায় রেখে গিয়েছে। এই অস্ত্র যতদিন উদ্ধার হবে না, ততদিন আমাদের হাতে আর মানুষ শান্তি পাবে না। আমরা নতুন ভাবে ভাবতে চাচ্ছি, নতুন ভাবে গড়তে চাচ্ছি, তবে গড়ার আগে ভেঙে চুরমার করে দিতে হবে সেই ফ্যাসিস্টের দালানগুলা। আমরা গড়ে তুলবো, আমরা নতুন ভাবে নতুন প্রজন্ম গড়বো, তবে শরীরের যে অংশে ক্যান্সার এসেছে সেই অংশ কেটে ফেলে দিতে হবে আগে। তারপরে না হয় আমরা রড দিয়ে লোহা দিয়ে পায়ের সেই অংশ আবার জোড়া লাগাবো, কিন্তু কোন ক্যান্সারকে আমরা আর হাতে রাখবো না। এই নতুন গড়ার আগে যেই ভবন ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, যেই ভবনে দুর্নীতি হয়েছে, যেই ভবনের পিলার গুলো নড়ে পড়ে, সেই ভবন কি ভেঙে দেয় নাকি হচ্ছে সেই ভবনের উপরে আরেকটা তলা করে? ঠিক একই ভাবে আমাদের হাতিয়াতে, আমাদের উপজেলাতে, নোয়াখালীতে, সারা দেশে
যেভাবে নট বড়ে করে এই দেশের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেভাবে নট বড়ে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেভাবে সামাজিক পরিবেশ তৈরি করা হয়েছে, নট বড়ে সামাজিক পরিবেশ চোটবাটপাট বিচার করে, এইটাকে পুরোপুরি ভেঙে দিয়ে নতুন শিক্ষিত মার্জিত তরুণ সৎ নেতৃত্ব গড়ে তোলা হবে। আমি আপনাদেরকে দাঁড়িয়ে বলবো, এখানে যারা শিক্ষক আছেন আপনারা সালিশ করুন, আপনারা বিচার করুন। কেন এক চোর কিংবা এক বাটপার কিংবা এক ডাকাতের কমান্ডার সালিশ বিচার করতে যাবে? আমি বলবো যে সকল তরুণরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পড়াশোনা করে ভালো ভালো জায়গায় চাকরি করছে, তারা এসে সামাজিক সমস্যাগুলোর সমাধান করুক। আপনারা আমাকে হাতিয়ার 11টি ইউনিয়নের 99টি ওয়ার্ডের জন্য 99 জন সৎ, দক্ষ এবং শিক্ষিত মার্জিত মানুষ দিন। আমি হাতিয়াকে পরিবর্তন করে দিব, আপনাদের কাছে ওয়াদা করলাম। কিন্তু আপনারা যদি আমার সামনে রেখে দেন আপনাদের ওয়ার্ডের প্রতিনিধি একটা চোর একটা বাটপারকে বসাইয়া রাখেন, তাহলে আমি চেষ্টা করেও কিছু করতে পারবো না। কথা একটু বেশি বলছি, বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন? আমরা নতুনের স্বপ্ন দেখি, যে এই স্বপ্নের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে হটাতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে একটি ইতিহাসের কথা বলি। গত হওয়া ইতিহাস কিছুদিন আগে, মাত্র 2023 সালের 7ই অক্টোবর আমরা মাত্র 28 জন তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন গঠন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের পেতাত্তারা প্যাসিভাতে পেতাত্তারা দখল করে রেখেছে। আমরা দেখেছি 90 পরবর্তী ছাত্র রাজনীতি দ্বারা এদেশের ছাত্রদেরকে জিম্মি করে রাখা হয়েছে। 69 গণ অভ্যুত্থান হয়েছে, 90 গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, কিন্তু তার পরবর্তীতে ছাত্রদেরকে আর নেতৃত্ব দিতে দেওয়া হয়নি। প্রত্যেকে তার নিজ দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদেরকে ব্যবহার করেছে। আমাদের স্বপ্ন ছিল ছাত্র জনতার মধ্যে মেলবন্ধনের জন্য কোন সকল দলের বাইরে গিয়ে, মতের বাইরে গিয়ে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন থাকবে, যারা পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিবে। 1 বছর যাওয়া লাগে নাই, 1 বছর যাওয়ার 2 মাস আগে 5ই আগস্ট সেই 21 জন তরুণ, সেই নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ, হান্নান মাসুদ, এই যে যারা ছিল, এই 21 জন তরুণের নেতৃত্বে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসে এই দেশকে পরিবর্তন করে দিয়েছে। যদি 21 জন তরুণ মিলে একত্রিত হয়ে দৃঢ় সংকল্প রেখে রাস্তায় প্রতিবাদ করে সততা বজায় রেখে সারা দেশ থেকে আওয়ামী ফ্যাসিস্টকে উৎখাত করা যায়, তাহলে এখানে এতজন মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলে হাতিয়াকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করা যাবে না? যাবে না? আমরা যতদিন ভয় পেয়েছি ততদিন তারা আমাদের উপর চেপে বসেছে, কিন্তু যেদিন আমরা গুলিকে ভয় পাই নাই সেদিনই আমরা জিতে গিয়েছি। যতদিন ভয় পেয়েছি ততদিন আমরা হেরেছি, যেদিন আমাদের ভয় কেটে গিয়েছে সেদিন থেকে আমরা জিততে শুরু করেছি। এখন কি আপনারা আরো ভয় পান? আরো ভয় পান? মোহাম্মদ আলীর চাইতে বড় ডাকাত কি হাতিয়াতে এখন আছে? যে যেখানে আছে তাদেরকে প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধ প্রতিহত ছাড়া কাউকে নেতা মেনে কোনো পরিবর্তন হবে না। আমি বলবো আপনারা একজন নেতা হয়ে উঠুন, একজন নিজ এলাকার প্রতিনিধি হয়ে উঠুন। দেখবেন প্রতিটি এলাকা, প্রতিটি গ্রাম, প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি একটি সুন্দর শান্তিপূর্ণ নিরিবিলি পরিবেশে বেড়ে উঠবে একটি বাচ্চা, আজকের জন্ম একটি শিশু। কোন গ্রামে তাদেরকে কোনো বাধার সম্মুখীন হইতে হবে না। আমরা এই প্রজন্ম 2000 সালে জন্ম নেওয়া আমি আব্দুল হান্নান, আমি ছোটবেলা থেকে দেখেছি লাঠালাঠি, পিটাপিটি, মারামারি। আমরা দেখেছি রাজনীতি মানে খুনাখুনি। এসব দেখতে দেখতে আমরা ট্রমাটাইজড হয়ে গেছি, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমাদেরকে শুধু সন্ত্রাস মানে রাজনীতি বোঝানো হয়েছে, কারণ আমরা এটা দেখেছি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি এমন বাংলাদেশ রেখে যাব? এমন হাতিয়া রেখে যাব? আমাদের পরবর্তী প্রজন্ম একজন রাজনীতিবিদের কথা শুনলেই মনে করবে যে উনি সৎ এবং ভালো মানুষ। কারণ একজন নেতা যাকে ভোট দেওয়া হয় সে সৎ না হলে কিভাবে সে নেতা হয়? সৎ মানুষকে ভোট দিতে হবে, ভালো মানুষকে ভোট দিতে হবে, শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে, মার্জিত মানুষকে ভোট দিতে হবে, এবং শিক্ষিত মার্জিত ভদ্র মানুষকে এই ভোটের জন্য দাঁড়াতে হবে। আজকে হাতিয়াতে এত সমস্যা, 2012 সালে হাতিয়ার জন্য বিশ্ব ব্যাংক থেকে
একটি 100 শয্যা বিশিষ্ট হসপিটাল করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবনার খোঁজ তৎকালীন এমপি, তার পরবর্তী এমপি কেউই রাখে নাই। আমি মন্ত্রণালয়ে গিয়ে যখন খোঁজ নিয়েছি, পরবর্তীতে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন ফাইলটা বের করে দেওয়া হয়েছে, সেই ফাইলের কোনাকাটা আপনার কাগজগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। নেতা হয়েছে শুধু লুটুপুটে খাওয়ার জন্য, কিন্তু মানুষের জন্য কি করা যায় মন্ত্রণালয়কে দেখার মানুষই ছিল না, শুধু নেতা হয়েছে। তবে আপনাদের জন্য সুখবর, অর্থ মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগেই আমাদের হাতিয়ার যে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, এটাকে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে হয়তো বা আমাদের কাজ শুরু হবে। কিন্তু কথা হচ্ছে, সেই হসপিটাল পরবর্তীতে রক্ষণাবেক্ষণ কে করবে? একটা হসপিটাল হবে, একটি দালান হবে, কয়েকটি বেড হবে, কিন্তু সেই হসপিটালে যে রোগীদের জন্য যে সরকারি বরাদ্দের খাবার, সেটা তো চুরি হবে। সেখানে সরকারি বরাদ্দ যে মেডিসিন দেওয়া হবে, সেটা তো চুরি হবে। এগুলো দেখভাল কারা করবে? সেই হসপিটালে যারা দায়িত্ব নিবে তারা যেন ভালো লোক হয়, তারা যেন সৎ লোক হয়, এই নিশ্চয়তা আপনাদেরকে করতে হবে। আমি 5ই আগস্টের পরে ডিসির সাথে কথা বলে হাতিয়াতে 2বার সিটাক চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলাম। সেটা বন্ধ হয়েছে কি কারণে? প্রতিবাদ করার জন্য কি 50 জন মানুষ ছিল না যে আমার সিটাক চলতে হবে? প্রতিবাদ করেছে কেউ? তাহলে কি আবার এসে আমি আবার যাই ডিসিকে বলবো আবার 1 মাস পর বন্ধ হবে? সবচাইতে বড় কথা হচ্ছে, এই যে আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে এতদিন যাবৎ মেন্টালি মানসিকভাবে আমাদেরকে গড়ে তোলা হচ্ছে, তুই একটা ভোটার, তোর কাজ হচ্ছে শুধু ভোট দেয়া, আমার থেকে হয় 500 টাকা নিবি, না হয় 1000 টাকা নিবি, যাই একটা ভোট দিবি। তোর কাজ হচ্ছে তুই একটা সাধারণ মানুষ, তোর কাজ হচ্ছে আমার পিছনে স্লোগান দেওয়া, দিন শেষে তোকে আমি একটা 10 টাকার চালের কার্ড দিব, তোর একটা হচ্ছে বৃদ্ধ ভাতা দিব, বৃদ্ধ ভাতার কার্ড দিব, তোর কাজই হচ্ছে আমার পিছনে পিছনে ঘোরা। আমাদেরকে মানসিকভাবে বোঝানো হয়েছে এটা। কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখা দরকার, আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। আমার এই বাংলাদেশের যেমন অধিকার, আমার সামনে এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের তেমন অধিকার। আপনাকে যে বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হয়, আপনাকে যে মহিলা ভাতার যে টাকা দেওয়া হয়, 10 টাকার যে চাল দেওয়া হয়, প্রত্যেকটা কিন্তু আপনার আমার টাকায় দেওয়া হয়, কোন নেতার বাপের টাকায় দেওয়া হয় না। কেন তার পিছনে আমাদেরকে ঘুরতে হবে? তার দায়িত্ব আমাদের কাছে এনে পৌঁছাইয়ে দেওয়া। এই নেতৃত্ব নিশ্চিত করতে হবে। হাতে হাতে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, নদী ভাঙনের জন্য আমি একটা পানি সম্পদ উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে নদী ভাঙনের জন্য একটি স্টাডি রিপোর্ট করিয়েছি, গবেষণা রিপোর্ট এটাকে বলো, প্রাথমিক পর্যায়ে। সেই গবেষণা রিপোর্টে হাতিয়ার 21.3 কিলোমিটার এলাকা নদী ভাঙনের জন্য ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে 3.5 2 ধাপে কাজ হবে। 2 ধাপে মোট 3,500 কোটি টাকার কাজ হবে। প্রথম ধাপে 1800 কোটি টাকার 11 কিলোমিটারের ব্লক বাঁধের কাজ শুরু হবে। তবে এই প্রক্রিয়াটা শেষ হইতে আরো 1 বছরের মতো সময় লাগবে। আগামী অর্থ বছরের বাজেট থেকে নাকি আমাদের এটার জন্য হয়তো অর্থ বরাদ্দ আসবে, যদি সব কিছু ঠিক থাকে, যদি আমাদের এই গভর্নমেন্ট ঠিক থাকে, সেটা আনার দায়িত্ব আমার। তবে কথা হচ্ছে, যদি 3 মাসে যদি আমি যদি দৌড়াইয়া যদি এই কাজটা করতে পারি, গত 17 বছরে তারা কি করেছে? 2 কিলোমিটার জায়গা পর্যন্ত ব্লক বাঁধের আওতায় আনতে পারে নাই। যদি 3 মাসের মধ্যে হাতিয়া 50 শয্যা বিশিষ্ট হসপিটাল যদি 100 শয্যা বিশিষ্ট করা যায়, করার অনুমোদন নেওয়া যায়, এতদিন তারা কি করেছে? You are the great thief. He's a great thief.
এগুলো আপনাদেরকে নিচ থেকে ভাবতে হবে। এই যে হসপিটাল হবে, এই যে ব্লক বাঁধ হবে, এটা কিন্তু কোনো নেতার বাপের টাকায় হবে না, এটা প্রধান উপদেষ্টার বাপের টাকায়ও হবে না। এটা আমার আপনার কাছ থেকে একটা চা খাচ্ছেন যে সেখান থেকে পর্যন্ত ট্যাক্সের টাকা রাষ্ট্র কেটে নেয়, সেই টাকা দিয়ে সব কাজগুলো করা হয়। এগুলো আপনাদের অধিকার, সেই অধিকারগুলো এই দেশের মানুষকে বুঝে নিতে হবে। গত সপ্তাহে 5টা রোডের টেন্ডার করা হয়েছে। সবচাইতে বড় কথা, হাতিয়ার ব্যাগের বাজার থেকে ফিল্ডন রোড পর্যন্ত যে রাস্তাটা 7 বছর 8 বছর যাবত এই মানুষগুলো এই মরণ পাদের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কেউ উদ্যোগ নেয় নেই। সব নেতা ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল। এই রোডটার টেন্ডার হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমি জাস্ট যে কথাটা বলতেছিলাম যে 3 মাসের মধ্যে 5টা রাস্তার টেন্ডার আনা যায়, গত 10 বছরের মধ্যে তাহলে হাতিয়ার একটা রাস্তাও কাঁচা থাকতো না, থাকতো একটা রাস্তাও কাঁচা। খুব জঘন্য অবস্থা। শুধু এটা না, আমি একটা জায়গায় খবর পেয়েছি, রোডস এন্ড হাইওয়েতে হাতিয়াতের জাহাজমারা থেকে আপনার সিবিএসবি রোড পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা করার জন্য সর্বোচ্চ খরচ হয়তো 13 কোটি টাকা। আপনাদের এমপি সাহেব, সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব সেটার জন্য বাড়িয়ে এক্সেন্টকে ঘুষ টুস খাইয়ে সেই রোডের বরাদ্দ করেছে 28 কোটি টাকা। মানে দেশের টাকা মেরে খাওয়ার যে ধান্দা, কিন্তু রাস্তাটা কিন্তু হয়নি। আমি আপনাদের সামনে এসেছি, আমি আপনাদের সাথে চলতে চাচ্ছি, একসাথে কাজ করতে চাচ্ছি। আমি কখনো শুনতে চাচ্ছি না যে বলা হবে যে হান্নান ভাই এই কাজটা করে দিয়েছে। আমি শুনতে চাচ্ছি যে আমরা সকলে মিলে এই কাজটা করেছি। আমাদের প্রত্যেকের এক একটা অবদান থাকা উচিত। আপনার রাস্তার জন্য আপনাকে অ্যাকশন অফিসে যাইতে হবে, গিয়ে বলতে হবে আমার রাস্তার কোড নাম্বারটা দেখে এই রাস্তাটা দরকার, আপনি একটু বলেন। আপনাদের কয়েকজন মিলে পৌঁছাই দিতে হবে যে আমাদের এই রাস্তাটার অবস্থা খারাপ, যে ভাই আপনি যদি পারেন এই রাস্তাটা একটু উপরে কথা বলে আমাদের জন্য এই রাস্তাটা এনে দেন। আমাদের ওখানে একটা টিউবওয়েল দরকার, একটা টিউবওয়েল এনে দেন। খবরগুলো পৌঁছাতে হবে। আমি কতটুকু পারবো জানি না, তবে আমি এটা বলতে পারি আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। কিন্তু এই যে সকলে মিলে করা, সকলে মিলে করতে যতটা সহজ, একা করতে ততগুণ কঠিন। সর্বশেষ এখন আমার মা বোনেরা আছে, মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের বাড়িতে বাড়িতে এক একটা ছোট ছোট কারখানা গড়ে তুলুন। আপনারা আপনাদের মতো করে, আমি ছোটবেলায় দেখেছি যে সুতা দিয়ে বিভিন্ন ধরনের নকশি কাজ করত। এটা একটি গ্রামীণ শিল্প, এই শিল্পটা মরে যাচ্ছে। পুরুষরা কাজ করার পাশাপাশি আমাদের মা বোনরা যদি বাড়িতে তাদের কাজের পাশাপাশি এই কাজগুলা করেন, আমাদের দেশ অতি দ্রুত অনেক উন্নত হবে। আপনারা এগুলা করে একসাথে একটা গ্রামের 50 জন মিলে একত্রিত হয়ে যদি আপনারা টুপি বানানো শুরু করেন, অথবা আপনারা যদি একটা অন্য কোনো কাজ করা শুরু করেন, সেটা আপনারা সকলে মিলে একসাথে একটা সমিতির মতো করে হোক, যেভাবে হোক, আপনারা যদি সবাই মিলে শুরু করেন, 2 দিনে 50টা করে টুপি বের হলো, সেই টুপিগুলো আপনারা কিন্তু দেশের বাইরেও বিক্রি করতে পারবেন। এভাবে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমাদের তো জীবন একটাই, আমরা যখন সক্ষম আছি তখন প্রত্যেকে কাজ করে গেলে, আগের সেই শিল্প ফিরে আসলে, এতদিন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ঢাকায় পাঠানোর ব্যবস্থা ছিল না, কিন্তু আপনারা চাইলে এই যে গ্রামের গরিব মা বোনদেরকে উৎসাহ দিলে ওনারা এই কাজগুলো করতে উৎসাহিত হবেন। যিনি পারেন তিনি যদি পাশের কয়েকজনকে শিখিয়ে দেন, তারা উৎসাহিত হবেন। এভাবে আমরা একটি সুখী সমৃদ্ধ হাতিয়া গড়ে তুলতে পারবো। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে। তবে আমি পুরুষ হিসাবে আমি আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের মা বোনেরা, ওনারা আমাদের মা, আমাদের বোন। আমরা কিন্তু এক মহিলার পেট থেকে জন্ম নিয়েছি, ওনারা আমাদেরকে দুনিয়াতে এনেছেন। কিন্তু আমাদের এই সকল এলাকায়, নিরক্ষর এলাকাগুলোতে এখনো মা বোন অনেক নির্যাতিত হচ্ছেন। ভাত রান্না করতে দেরি হলে গায়ে হাত তোলা হচ্ছে, একটু কিছু বললে গায়ে হাত তোলা হচ্ছে। যদি মা বোনদেরকে সম্মান দিতে পারে না, সে এই দেশের মানুষ হয়ে বাঁচার অধিকার নেই। প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ করব,
আমাদের এই অঞ্চলে ভবিষ্যতে আগামী 1 বছর পরে যেন বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ আমাদের হাতিয়াকে দেখিয়ে বলতে পারবে ওই এলাকায় নারী নির্যাতন শূন্যের কোটায় নেমে এসেছে। নারীদের সম্মান আমাদের সম্মান, আমাদের মা বোনের সম্মান যদি না থাকে তাহলে আমরা মানুষ হয়ে বাঁচার কি অধিকার? যে পুরুষ নারীদেরকে সম্মান করতে পারে সেই পুরুষের পৌরুষত্ব থাকে, নারীদের গায়ে হাত তোলা পুরুষত্ব নয়। জাস্ট আমি আপনাদের কাছে কর জোড়ে চাইব, আপনাদের এলাকায় আপনাদের প্রতিটা প্রতিবেশীকে জাস্ট উৎসাহ দিবেন, উৎসাহিত করবেন যেন আমাদের মা বোনদের সম্মানটা বজায় রাখা হয়। ওনাদেরকে যেন হচ্ছে যে কোনো ধরনের নির্যাতন থেকে ওনারা যেন মুক্ত থাকেন। এভাবে একটি সামাজিক সম্প্রীতির, পারিবারিক সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আপনাদেরকে বলছি, আপনাদের যে কোনো সুখে দুঃখে আমি থাকবো। জাস্ট হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। যেটা করব সবাই মিলে একসাথে কাজ করব। যদি সরকারি বরাদ্দ না পাওয়া যায়, পুরো খাল খনন করতে হবে, সেখানে আমি নিজে সব মাটি টানবো। সকলে মিলে টানবেন তো ইনশাল্লাহ? যেটা দরকার, যদি কোনো রাস্তা বাড়তে হয়, যদি বরাদ্দ না পাওয়া যায়, আমরা সকলে মিলে করব। মেজর জিয়া কিন্তু বাংলাদেশে খাল খনন কর্মসূচি এভাবে করেছিলেন। রাষ্ট্রপতি হয়ে যে মেজর জিয়া নিজের মাথায় মাটির ওরা নিয়েছিলেন, তাহলে আমি মাসুদ তো কিছুই না। আমরা প্রত্যেকে মিলে নতুন ভাবে গড়ে তুলব, নতুন ভাবে গড়বো। যত কিছু ধ্বংস হয়েছে সেগুলো প্রত্যেকটাকে নতুন ভাবে গড়বো। ধন্যবাদ জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে এখানে এসেছেন। দেখা হবে, কথা হবে, সবাই মিলে একসাথে নতুন হাতিয়া গড়ে তুলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি।